3 বছর পেরিয়ে গেলেও মেলেনি চাকরি। প্রকাশ হয়নি ইন্টারভিউয়ের নোটিশ। নিয়োগের দাবিতে এবার পথে নামলো 2022-এর টেটের চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের আশ্বাস ডিপিএসসি চেয়ারম্যানের। সরকারি দুর্নীতিতে একদিকে চাকরি গেছে প্রায় 26,000-এর, চাকরি চেয়ে পথই ঘর চাকরিহারাদের। একদিকে চাকরিহারা, অন্যদিকে চাকরি প্রার্থীরা। চাকরির ইন্টারভিউয়ের নোটিফিকেশন জারির দাবিতে উত্তর 24 পরগনার ডিপিএসসি ভবন অভিযান। মিছিল করে ডিপিএসসি দফতরে যান 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বাইরেই চলে প্রতিবাদ। 3 বছর ধরে আমরা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সভাপতি আর চেয়ারম্যান, কেউ আমাদের সাথে দেখা করতে চাইছে। আমাদের দাবি একটাই, আমাদের 50,000 শূন্য পদে ইন্টারভিউর নোটিফিকেশন দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস ডিএসপি চেয়ারম্যানের মুখে। কিছু আইনি জটিলতার জন্য অনেক সময় চাকরি প্রক্রিয়া থমকে যায়, কিন্তু আপনি দেখবেন একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে ছেলেমেয়েরা চাকরি পায় এবং চাকরি পাচ্ছেন। আপনারা 22-এর টেট যারা আছেন তারাও চাকরি পাবেন। চাকরিহারা থেকে চাকরি প্রার্থী সকলেই পথে। কবে নিয়োগ হবে কেউ জানে না। বাংলার শিক্ষিত যুব সমাজের ভবিষ্যৎ কি? আশ্বাস ছাড়া কি আর কিছু জুটবে রাজ্যের যুব সমাজের? রিপাবলিক বাংলা। অনুব্রতর বিতর্কের মাঝে অসুস্থ আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখতে তার রামপুরহাটের বাড়িতে কাজল শেখ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত এবং বোলপুর থানার আইসির ভাইরাল ফোন কলে দায় ঝেড়ে ফেললেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। একই সঙ্গে মুখ খুলেছেন অন্যান্য একাধিক বিষয় নিয়ে। কোন একটা মানুষ কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করলো, ভুল বক্তব্য রাখলো, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার তৃণমূল দলের কিছু যায় আসে বলে আমি ব্যক্তিগত মনে করি না। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। আইনের পথে চলবে। যেহেতু এটা তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ বিষয়, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। সহজীবনী অন্য কোনো কারণে আসেনি। আজকে সহজীবনী মানে আমার যেহেতু মানে একটা অপারেশন হয়েছে, স্বাভাবিকভাবেই তারই খোঁজখবর নিতে এসেছে এবং এটা আমাদের দীর্ঘকালের সম্পর্ক, স্বাভাবিকভাবে পারিবারিক সম্পর্ক, সেই কারণেই কাজল এসেছেন। চলতি মাসের 19 তারিখ কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন, আর এই নির্বাচনের আগে আম জনতার মন জয়ে ব্যস্ত তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। রবিবার তৃণমূল মনোনয়ন পর্ব মেটালেও সোমবার জোট প্রার্থী এবং বিজেপি ধুমধাম করে মনোনয়ন সম্পন্ন করে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচন গোটা দেশের 4টে বিধানসভা কেন্দ্রে, তার মধ্যে এ রাজ্যের নদিয়ার কালীগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন। তাপমাত্রার সঙ্গেই চড়ছে কালীগঞ্জে নির্বাচনী পারদ। রবিবার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ মনোনয়নপত্র জমা দেন। প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের অকাল মৃত্যুতে এই আসনে হবে উপনির্বাচন। একদা বাবার কেন্দ্রে নিজেকে বসাতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। 2018 সালে জেলা পরিষদের সদস্যও ছিলাম। এই এলাকার মানুষের সঙ্গে, মাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। মানুষের কাছে যাচ্ছি, মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, তাতে আমি নিশ্চিত এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই। আমরা বিপুল ভোটের মার্জিনে জয়ী হব। এদিন ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দেয় বিজেপিও। এই উপনির্বাচনে মনোনয়নপত্র জমা করতে আসলেন বিজেপির পক্ষ থেকে। সেখানে স্থানীয় বিজেপি নেতৃত্ব, ব্লক সভাপতি, জেলা সভাপতি পর্যন্ত তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। কৃষ্ণনগর লোকসভার প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই জয় নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী। বিধানসভায় আমাদের এর আগে সত্যব্রত মুখার্জি জয়লাভ করেছে, তার আশীর্বাদ ধন্য প্রার্থী আমরা। এর জন্য আমরা এখানে যে কাজ করে গেছে সত্যব্রত মুখার্জি, সেই মানুষের মনে এখনো গেঁথে আছে, যার জন্য এখানে আমরা জয়ের আশাবাদী। তবে মনোনয়ন পর্বে কেন কংগ্রেসের সঙ্গে ছিলেন না কোনো বাম নেতা? বিতর্ক হতেই মুখ খুলেছেন জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ। হ্যাঁ, সমর্থন করেছে। না, উপস্থিত ছিল না। কথা হচ্ছে একটা ফর্মালিটিস আছে, একটা দুটো জিনিস এক জায়গায় যখন মিলিত হয় বসতে হয়,
অলরেডি অর্ডার চলে এসছে। আমরা আজকে এইটা করে এই পর্বটা শেষ করে আমরা কি বসবো। সিপিএম সমর্থন কতটা আশা করছেন? 100%। এখন শুধু দেখার আগামী 19 তারিখ শেষ হাসি কে হাসে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।